নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর কোশ্চেন অ্যান্সারগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায়। অপশান এ 2 জন অনুচরের মধ্যে, অপশান বি 3 জন অনুচরের মধ্যে, অপশান সি 4 জন অনুচরের মধ্যে, অপশান ডি 5 জন অনুচরের মধ্যে। সঠিকটা হচ্ছে অপশান সি 4 জন অনুচরের মধ্যে। তারপর 2 বলেছে পাইবস ও সিজদা প্রথা চালু করেন। অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি রাজিয়া, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিকটা হচ্ছে অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। তারপর 1-3 মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন। অপশান এ দৌলতাবাদে, অপশান বি লক্ষণাবতীতে, অপশান সি মাবতীতে, অপশান ডি রামগড়ে। সঠিকটা হচ্ছে অপশান এ দৌলতাবাদে। তারপর 1-4 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি শেরশাহ, অপশান ডি হুমায়ুন। সঠিকটা হচ্ছে অপশান সি শেরশাহ। তারপর 1-5 আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। অপশান এ 1580 খ্রিস্টাব্দে, অপশান বি 1590 খ্রিস্টাব্দে, অপশান সি 1674 খ্রিস্টাব্দে, অপশান ডি 1780 খ্রিস্টাব্দে। সঠিকটা হচ্ছে অপশান এ 1580 খ্রিস্টাব্দে। তারপর 1-6 দিল্লি শহরের প্রধান জলপথ ছিল। অপশান এ গঙ্গা নদী, অপশান বি যমুনা নদী, অপশান সি করতোয়া নদী, অপশান ডি কাবেরী নদী। সঠিকটা হচ্ছে অপশান বি যমুনা নদী। তারপর 1-7 নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন। অপশান এ ঐতিহাসিক, অপশান বি কবি, অপশান সি আমির, অপশান ডি সুফি সাধক। সঠিকটা হচ্ছে অপশান ডি সুফি সাধক। তারপর 1-8 মুঘল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল। অপশান এ মোহর নামে, অপশান বি টঙ্কা নামে, অপশান সি জিতল নামে, অপশান ডি হোন নামে। সঠিকটা হচ্ছে অপশান এ মোহর নামে। তারপর 1-9 ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। অপশান এ 1505 খ্রিস্টাব্দে, অপশান বি 1600 খ্রিস্টাব্দে, অপশান সি 1602 খ্রিস্টাব্দে, অপশান ডি 1706 খ্রিস্টাব্দে। সঠিকটা হচ্ছে অপশান বি 1600 খ্রিস্টাব্দে। তারপর 1-10 ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো। অপশান এ নীল, অপশান বি তামা, অপশান সি রূপো, অপশান ডি সোনা। সঠিকটা হচ্ছে অপশান এ নীল। তারপরে 2-1 বলেছে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? আরবি ভাষায় সুলতান শব্দের মানে হচ্ছে কর্তৃত্ব, ক্ষমতা, এইসব। তারপর 2-2 মালিক কফুর কে ছিলেন? উত্তরটা হচ্ছে আলাউদ্দিন খলজির সেনাপতি। তারপর 2-3 পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়। 2-4 আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজর আল্লামি। তারপর 2-5 কিলা মুবারক কি নামে বিখ্যাত? মুবারক লালকেল্লা নামেই বিখ্যাত। তারপর 2-6 বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? উত্তরটা হচ্ছে চন্দননগরে। তারপরে হচ্ছে 2-7 দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে চালু হয়। তারপর 3-1 সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। এটা হবে মিথ্যা। তারপর 3-2 জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী। এটা হবে সত্য। তারপর 3-3 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকন্দর লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয়। এটা হবে সত্য। তারপর 3-4 বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান। এটা হবে সত্য। তারপর 4 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভে 1 বলেছে খলিফা, 2 বলেছে বলবন, 3 বলেছে খলজি বিপ্লব, 4 বলেছে রাজা গণেশ, খস্তম্ভে বলেছে বাংলা, বিতে বলেছে দুর্বাস, সিতে বলেছে তুর্কান ই চিহলগানি, আর ডিতে বলেছে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। তাহলে 1-টা বি, 2-টা সি, 3-টা ডি আর 4-টা এ হবে। 5 বলেছে যে বিবৃতিগুলোর সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো। তাহলে 1 নম্বরের বিবৃতিটা বলেছে মোহাম্মদ বিন তুগলক যে তামার মুদ্রা চালু করেছিলেন তা অনেকে জাল করে। ব্যাখ্যা 1 মুদ্রা জাল করা সম্মানের ব্যাপার ছিল। ব্যাখ্যা 2 মুদ্রা জাল করলে সুলতান পুরস্কার দিতেন। তারপর ব্যাখ্যা 3 ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার ব্যবস্থা করা হয়নি। তাহলে সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা 3। তারপর 2 নম্বরের বিবৃতিটা বলেছে হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। ব্যাখ্যা 1 তিনি নিজের ভাইদের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ব্যাখ্যা 2 তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ব্যাখ্যা 3 তিনি রানা সঙ্গের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তাহলে সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে ব্যাখ্যা নম্বর 2। তারপর 3 বিবৃতিটা বলেছে ইউরোপ
থেকে জলপথে ভারতে আসার জন্য পর্তুগিজরা বেশি উৎসাহ দেখিয়েছিলেন। ব্যাখ্যা 1, পর্তুগিজরা ভারতের মশলার বাণিজ্যকে দখল করতে চেয়েছিল। ব্যাখ্যা 2, তারা ভারতে অর্থ বিনিয়োগ করতে এসেছিল। ব্যাখ্যা 3, তারা ভারত দখল করতে এসেছিল। তাহলে সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1। তারপর 4 বলেছে বিবৃতি, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। ব্যাখ্যা 1, তার গায়ে খুব জোর ছিল। ব্যাখ্যা 2, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। ব্যাখ্যা 3, তিনি মোগলদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছিলেন। তাহলে সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা 2, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। তারপর 6-1, কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? দিল্লিতে সুলতানি আমলে যে শহরগুলি গড়ে উঠেছিল তাদের থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজাহানাবাদ গড়ে উঠেছিল। বাদশাহ শাহজাহান সুলতানদের আমলের দিল্লি শহরের ধ্বংসাবশেষকে রাজধানী হিসাবে বেছে নেননি। তিনি একটি নতুন এলাকায় শহর পত্তন করে সার্বভৌম শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই শহর বানানোর সময় ইসলামী ও হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল। এর থেকে প্রমাণিত হয় যে মুঘল শাসকরা ততদিনে ভারতীয় হয়ে উঠেছিলেন। 6-2, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি ছিল দুর্গের মতো। এই সমস্ত কুঠিগুলিতে ইউরোপীয় বণিক কোম্পানিগুলি অস্ত্রশস্ত্র মজুদ রাখত। বাসগৃহ ও গুদামের মতো কুঠিগুলিকে ইউরোপীয় বণিকরা বাসগৃহ হিসাবে ব্যবহার করত। ইউরোপীয় বণিকগণ কুঠিগুলি পণ্য সামগ্রী রাখার জায়গা অর্থাৎ গুদাম হিসাবেও ব্যবহার করত। কর্মচারীদের আবাসস্থল কুঠিগুলি বণিকদের পাশাপাশি নিরাপত্তারক্ষী, সেনা ও অন্যান্য বাণিজ্য কর্মচারীদেরও বসবাসস্থল ছিল। 6-3, পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়? কৃষক তার জমি থেকে সরকারের প্রাপ্য রাজস্ব নিয়মিত মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে একটি অঙ্গীকারপত্র জমা দিত, একে বলা হয় কবুলিয়ত। পাট্টা জমির পরিমাণ, প্রজার নাম, সত্ত্ব ও দেয় রাজস্বের উল্লেখ করে সরকার প্রজাকে একটি দলিল দিত, একে বলা হয় পাট্টা। গুরুত্ব 1, কবুলিয়ত ও পাট্টা এই দুয়ের মাধ্যমে রাষ্ট্র এবং কৃষক উভয়ের অধিকার ও স্থায়িত্ব সুরক্ষিত হয়। 2, শেরশাহ কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করে রাজস্ব ব্যবস্থার আধুনিকীকরণ করেন। 6-4, ইকতা ও ইকতাদার বলতে কি বোঝায়? এই আমলে সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলি স্থানীয় শাসকদের মধ্যে বিলি বন্টন করা হতো, এগুলোকে বলা হতো ইকতা। ইকতার প্রাপককে বলা হতো ইকতাদার। 7-1, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? 1211 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ এক জটিল পরিস্থিতিতে সুলতান হন। এই সময় তার সামনে যে 3টি সমস্যা ছিল সেগুলি হলো: 1, সাম্রাজ্যের মধ্যে তুর্কি অভিজাতদের বিদ্রোহ। 2, মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খানের ভারত আক্রমণের সম্ভাবনা। 3, সিন্ধু দেশের শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচার বিদ্রোহ। 7-2, দিল্লি শহরের প্রধান সমস্যা কি ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? এর প্রধান সমস্যা ছিল জলের অভাব। অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটি হৌজ বা পুকুর খুঁড়ে দিলেও জলের সমস্যা থেকেই যায়। কাজেই শহর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে যমুনা নদীর দিকে। নদী ঘন ঘন খাত পরিবর্তন করলে জলের সমস্যা আরও বেড়ে যায়। সুলতান ফিরোজ শাহ জল আনার জন্য খাল কেটেছিলেন। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলেও শহরে জলাভাব ও স্থানাভাব দেখা দেয়। সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ। হৌজ বা তালাও ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসাবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন ও সংস্কার করতেন। সুলতান ইলতুৎমিশ খনন করেছিল হৌজ-ই-শামসি বা হৌজ-ই-সুলতানি। আটকোনা এই জলাধারের বর্ণনা দিয়েছিলেন ইবন বতুতা। আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় 4 কোনা জলাধার হৌজ-ই-আলাই। পরে এর নাম হয় হৌজ-ই-খাস। গিয়াসউদ্দিন তুগলক নতুন বানানো তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন, যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। উল্টো দিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজ-ই-শামসি নালাগুলোর ওপর বাঁধ দিয়ে দিত। গিয়াসউদ্দিন বলবনের আমলে মেয় দস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারত না। ফিরোজ তুগলক এই সব নালার ওপর তৈরি বাঁধ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন। 8-1, মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী স্থানান্তরিত করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? বিভিন্ন কারণে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে সুলতানি সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত করেন। রাজধানী স্থানান্তরণের কারণ: প্রথম, রাজধানীর নিরাপত্তা রক্ষা। ভারত
ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত দিল্লিতে মঙ্গল আক্রমণের ভয় ছিল, তাই নিরাপত্তার স্বার্থে তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন। ২. দেশ শাসনের সুবিধা। দেবগিরি তার সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সহজে এখান থেকে দেশ শাসনের সুবিধে ছিল। ৩. দক্ষিণ ভারতে আধিপত্য স্থাপন। সুলতান দক্ষিণ ভারতে মুসলমান বসতি স্থাপন করে সেখানে সাম্রাজ্যের ভিত শক্ত করতে চেয়েছিলেন। ৪. ইসামি ও ইবন বতুতার মত, দিল্লির কিছু মানুষের ওপর বিরক্ত হয়ে তাদের শাস্তি দিতে সুলতান এই কাজ করেছিলেন। তার কারণ বিভিন্ন কারণে সুলতানের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ১. বাসিন্দাদের মন থেকে মেনে নিতে না পারা। পূর্বপুরুষদের বাসভূমি ও জমিজমা ত্যাগ করে দেবগিরিতে দৌলতাবাদে যাওয়ায় অনেক মন থেকে মেনে নিতে পারেনি। ২. শূন্য রাজকোষ। দেবগিরিতে রাজধানী স্থানান্তর প্রক্রিয়া বাস্তবায়িত করতে গিয়ে সুলতানের রাজকোষ শূন্য হয়ে পড়ে, ফলে পরিকল্পনাটি মাঝপথে স্তব্ধ হয়ে যায়। ৩. অস্বাচ্ছন্দ্য। হিন্দু অধ্যুষিত অঞ্চল দেবগিরিতে দিল্লির মুসলমান নাগরিকরা অস্বাচ্ছন্দ্য বোধ করতে থাকে। তারপর ৮-এর ১-এর অথবা মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। আজকের দিনেও কোনো ব্যক্তির খামখেয়ালি আচরণকে বলা হয় তুগলকি কারখানা, কারণ মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ বলেছেন পাগলা রাজা, আর তার কাজকর্মকে বলা হয়েছে তুগলকি কাণ্ড। বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল, প্রজারা বাড়তি কর দিতে পারেনি, তারা বিদ্রোহ করে। সুলতান বাড়তি কর মকুব করেন, নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাভি ঋণ দান প্রকল্প চালু করেছিলেন। দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। ওই শহরের নতুন নাম হয় দৌলতাবাদ। সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে পথে অনেক মানুষ প্রাণ হারান। কয়েক বছর পরে সুলতান আবার রাজধানী ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে। মূল্যবান ধাতু সোনা এবং রূপোর ঘাটতি মেটাতে তামার মুদ্রা চালু করেন সুলতান। ওই মুদ্রা যাতে না করা যায় তার জন্য আগে থেকেই কোনো ব্যবস্থা নেননি। অনেকে তামার মুদ্রা জাল করে, বাজার থেকে জাল মুদ্রা তুলে নিয়ে রাজকোষ থেকে অনেক সোনা ও রূপোর মুদ্রা ব্যয় করতে বাধ্য হন সুলতান। মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসনের উঁচু পদে বসিয়েছিলেন। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, একজন ছিলেন পাচক ও দুজন ছিলেন মালি। তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণ রাখতে সুলতান এভাবে সাধারণ হিন্দুস্তানিদের ওপর নির্ভরতা দেখিয়েছিলেন। ৮-এর ২ শের শাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো। শের শাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শের শাহ কিছু সংস্কার করেছিলেন। শের শাহ কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে একটি দলিল রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শের শাহ সড়ক পথের উন্নতি করেন। তিনি বাংলায় সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার, এটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়া আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়। পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। শের শাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছিলেন। সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শের শাহ। তারপর ৮-এর ৩ মোগলদের সঙ্গে রাজপুতদের সম্পর্ক কীরূপ ছিল আলোচনা করো। মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক। হুমায়ুন বুঝেছিলেন যে হিন্দুস্তানের ক্ষমতা দখল করতে গেলে রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার, কারণ রাজপুতরাই ছিল উত্তর ভারতের বিশাল অঞ্চলের জমিদার। পরে এই ধারণা থেকেই বাদশাহ আকবর মৈত্রী ও যুদ্ধনীতির সাহায্যে রাজপুতদের মনসবদারি ব্যবস্থার মধ্যে নিয়ে এলেন। মুঘল বাদশাহ ও শাহজাদাদের সঙ্গে কোনো রাজপুত পরিবারের মেয়েদের বিয়ে হতো। এক্ষেত্রে আকবর কিন্তু নতুন কিছু করেননি।
এর আগেও মুসলমান শাসকদের সঙ্গে হিন্দু রাজপরিবারের মেয়েদের বিয়ে হতো। আকবর নিজের স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বজায় রেখেছিলেন। তিনি হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন। যুদ্ধবন্দীদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করাও তিনি নিষিদ্ধ করেন। এতে সাম্রাজ্যের অমুসলমান প্রজারা খুশি হয়েছিল। তবে মেওয়ারের রানা প্রতাপ সিংহ আকবরের অধীনতা স্বীকার করেননি। এ সম্বন্ধে আমরা আগে জেনেছি। আকবরের নীতির ফলে মুঘলরা বীর রাজপুত যোদ্ধাদের পাশে পেয়েছিল। রাজপুতরাও ওয়াতনের বাইরে মুঘল সাম্রাজ্যের সর্বত্র সুনামের সঙ্গে কাজ করার ও বীরত্ব দেখানোর সুযোগ পায়। মুঘল বাদশাহের সার্বভৌম ক্ষমতা স্বীকার করে নিলে রাজপুতরা ওয়াতনের ওপর অধিকার বজায় রাখতে পারত। তবে কোনো রাজপুত রাজ্যে উত্তরাধিকার নিয়ে গোলমাল হলে মুঘলরা সেই রাজ্য সাময়িকভাবে পুরোপুরি হাতে নিয়ে নিত। তারপর মুঘল বাদশাহের ইচ্ছা অনুযায়ী গদিতে নতুন শাসক বসত। সপ্তদশ শতকে জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকে অনুসরণ করেছিলেন। জাহাঙ্গীরের আমলে মেওয়াড়ে মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল। রানা প্রতাপের ছেলে অমর সিংহ উঁচু মনসব পেয়েছিলেন। শাহজাহানের আমলে রাজপুত সর্দাররা দূর মধ্য এশিয়াতেও লড়াই করতে গিয়েছিল। এই আমলে রাজপুতদের উঁচু পদ দেওয়া হতো। ঔরঙ্গজেবের সময় সবচেয়ে বেশি সংখ্যায় রাজপুতরা মুঘল মনসবদারি ব্যবস্থার আওতায় এসেছিল। অম্বরের মির্জা রাজা জয়সিংহ ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত অভিজাতদের মধ্যে একজন। মাওয়াড়ের রাঠোর রাজপুত রানা যশবন্ত সিংহ প্রথমে বাদশাহের বিরোধী ছিলেন, তবে পরে তিনি মোটা রকমের মনসব পেয়েছিলেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে মাওয়াড়ের রাজধানী যোধপুরে গণ্ডগোল শুরু হয়। মুঘলরা ওই রাজ্যটি পুরোপুরি হাতে নিয়ে নেয়। এর ফলে শুরু হয় রাঠোর যুদ্ধ 1679 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে গোড়ার দিকে মেওয়াড় রাজ্য মাওয়াড়ের পক্ষে ছিল। রাঠোর যুদ্ধ মুঘলদের পক্ষে লাভজনক হয়নি। উপরন্তু আকবর জিজিয়া কর তুলে নেওয়ায় 100 বছর পরে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর চাপিয়েছিলেন 1669 খ্রিস্টাব্দে। অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের রাজপুত নীতিতে অনেক মিল ছিল, আবার কোনো কোনো দিকে অমিলও ছিল। 8-4 আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজির সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ। পৃথক বাজার গঠন। আলাউদ্দিন বিভিন্ন ধরনের দ্রব্যের জন্য 4টি বাজার গঠন করেন। এগুলি হলো কৃষিপণ্য বাজার, মান্ডি, বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার, সেরা-ই-আদল, কেন্দ্রীয় বাজার, দাস ও পশু বাজার। দ্রব্যমূল্যের তালিকা। প্রজারা যাতে সঠিক দামে দ্রব্য ক্রয় করতে পারে তার জন্য আলাউদ্দিন দ্রব্যমূল্যের একটি তালিকা প্রকাশ করে। শান্তির ব্যবস্থা। কোনো ব্যবসায়ী নির্দিষ্ট ওজন থেকে যতটা পরিমাণ দ্রব্য কম দিত ততটা পরিমাণ মাংস সেই ব্যবসায়ীর দেহ থেকে কেটে নেওয়া হতো। কোনো ব্যবসায়ী নির্দিষ্ট দামের অতিরিক্ত অর্থ নিলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হতো। রেশন ব্যবস্থা। দুর্ভিক্ষের সময় আপৎকালীন ব্যবস্থা হিসেবে আলাউদ্দিন রেশনের ব্যবস্থা রেখেছিলেন, যদিও তার আমলে দিল্লিতে কোনো দুর্ভিক্ষ ঘটেনি। কর্মচারী নিয়োগ। আলাউদ্দিন বাজারদর ব্যবস্থা দেখাশোনা করার জন্য দেওয়ান-ই-রিয়াসত ও সাহানা-ই-মান্ডি নামে উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ করেন। সাহানার দপ্তরে প্রতিটি দোকানি ও বণিকের নাম নথিভুক্ত করা হতো। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার এর সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।